বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অধ্যায়টি আমাদের শেষ হয়েছে এবং আজকে আমরা নতুন অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনা করার পূর্বে আমরা এই প্রথম অধ্যায়ের উপরে অর্থাৎ প্রথম অধ্যায়টা যে শেষ করেছি সেই প্রথম অধ্যায়ের উপরে আমাদের একটি হোমওয়ার্ক থাকবে এবং সেই হোমওয়ার্কটা তোমরা আগামী 5 তারিখে আমাকে জমা দিবে। তো আমাদের হোমওয়ার্কটা কি থাকবে সেই টপিকটা আমি বলে দিই। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংকের ভূমিকা, বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। এটা হচ্ছে আমাদের শিরোনাম। এটার উপরে তোমরা হোমওয়ার্ক করবে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা। এই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক কী কী ভূমিকা পালন করে সেগুলো তোমরা এটার মধ্যে নিয়ে আসবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকও হতে পারে, বাণিজ্যিক ব্যাংকও হতে পারে, কারণ দুইটা ব্যাংকেরই কী অবদান আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে। এই ব্যাপারে তোমরা একটা হোমওয়ার্ক করবে এবং সেইটা হোমওয়ার্ক করে আমাকে আগামী 5 তারিখে 5/2/2021 তারিখের মধ্যে আমার কাছে জমা দিবে। তাহলে এটা হলো আমাদের প্রথম অধ্যায়ের উপরে হোমওয়ার্ক এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দ্বিতীয় পত্র চলতেছে এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন প্রথমেই আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে পরিচয় হব, পরিচিতি। দেখো যে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংককে কেন্দ্র করে একটি দেশের ব্যাংক ব্যবস্থা, মুদ্রা বাজার গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এবং প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, প্রত্যেক স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে এবং সেই ব্যাংক ওই দেশের নোট ও মুদ্রা পরিচালন করে এবং অন্যান্য আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। সরকারের বিভিন্ন আর্থিক পরিকল্পনা, মুদ্রানীতি বাস্তবায়ন করে এই কেন্দ্রীয় ব্যাংক। এখন আমাদের দেশের নাম বাংলাদেশ, এই দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এখন আমরা বাংলাদেশ ব্যাংক এর হিস্টোরিটা একটু সংক্ষেপে আমরা জেনে নিব যে আমরা 1971 সালের যে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি বা আমাদের যে বিজয় দিবস, আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক 16ই ডিসেম্বর 1971 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন প্রকৃতপক্ষে এই 16ই ডিসেম্বর 1971 সালে ওই দিনই ব্যাংকটা প্রতিষ্ঠা হয় নাই। এটা ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1972 সালে একটি অধ্যাদেশের মাধ্যমে। এই অধ্যাদেশের মাধ্যমে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এটা কার্যকর করা হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর থেকে। যেহেতু স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল এবং ওই বিজয় দিবসেই এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে যে এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হলো, এই বিষয়টা নিয়ে একটু কথা প্রশ্ন থাকে যায় যে স্যার অধ্যাদেশ কি? অনেক সময় দেখা যাচ্ছে যে একটি স্বাধীন দেশে যখন গণতান্ত্রিক একটি দেশে যখন নির্বাচিত সরকার থাকে না, তখন ওই দেশের রাষ্ট্র ক্ষমতা চলে যায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে। তো রাষ্ট্রপতি যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু কোনো আইন পাশ করতে পারে না। যেহেতু একটা দেশের আইন পাশ করতে হলে তখন যে ওই দেশের জাতীয় সংসদ থাকতে হবে এবং এই সংসদে বিল উত্থাপন করে তার পক্ষে বিপক্ষে মতামত বা ভোট দেওয়ার মাধ্যমে একটা আইন
আইন পাশ হয়। কিন্তু দেখো 1971 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ বিজয় অর্জন করে, এই বিজয় অর্জন করার পরে আমাদের দেশে কিন্তু 71 সালের পরে 72-এ আমাদের নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, যে 72 না 73 থেকে যে আমাদের নির্বাচন হয়, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। তো নির্বাচিত সরকার না থাকা পর্যন্ত যে আগের যে আমাদের দেশে 17 এপ্রিল তারিখে যে সরকার গঠন করা হয়েছিল, ওই সরকারের রাষ্ট্রপতি দায়িত্ব ছিল এবং সেই রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ছিল। এখন যেহেতু এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, সংসদ নেই, তখন ওই দেশে যদি বিশেষ কোনো আইন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি হবে? তো তখন তার নিয়ম ছিল যে, এখনও নিয়ম আছে যে যদি কখনো দেশে কোনো কারণে নির্বাচিত সরকার না থাকে, সংসদ না থাকে, তখন রাষ্ট্রপতি একটি আদেশের মাধ্যমে বা আদেশের মাধ্যমে ওই একটি আইন প্রণয়ন করবে, যেটাকে আমরা অধ্যাদেশ বলি। পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, তখন ওই সংসদে এই আইনটা বা এই অধ্যাদেশটা উপস্থাপন করে একটা আইন আকারে আইন পাশ করতে হবে বা আইন পাশ করবে। তো এক্ষেত্রে আমরা যে বলেছিলাম যে 1972 সালের অধ্যাদেশের মাধ্যমে এই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ হচ্ছে যে ওই সময়ে দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না, তাই রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে এই বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। 1972 সালের অধ্যাদেশ তাই কার্যকর করা হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর। তাহলে আমরা জানবো যে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা মোটামুটি কথা বলে ফেললাম যে কেন্দ্রীয় ব্যাংকের এরপরে আমাদের আছে যে কেন্দ্রীয় ব্যাংকের আওতা বা পরিধি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কি কি বিষয়ের আওতার মধ্যে থাকবে বা কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক করতে পারবে, তার পরিধিটা কি। 1 নম্বরে দেখো, নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার। কেন্দ্রীয় ব্যাংক এমনই একটা ব্যাংক, প্রত্যেকটা দেশে শুধুমাত্র একটি ব্যাংক থাকবে যে ব্যাংক ওই দেশের নোট ও মুদ্রা প্রচলন করার একক মাত্র অধিকার বা একমাত্র ক্ষমতা থাকবে। অর্থাৎ একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করতে পারবে না বা নোট ও মুদ্রা ইস্যু করতে পারে না, কারণ এটা একমাত্র ক্ষমতাই থাকে কেন্দ্রীয় ব্যাংকের। তো বাংলাদেশ ব্যাংকে, আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকই কিন্তু আমাদের দেশে নোট ও মুদ্রা প্রচলন করে। এখন এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশে যে নোট ও মুদ্রা প্রচলন করে সেটা কিভাবে? তাহলে আমরা যদি দেখি যে আমাদের দেশে যে মুদ্রার নাম টাকা, সেই টাকার উপরে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা টাকার উপরেই লেখা আছে বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক কিন্তু ওই নোট ও মুদ্রা প্রচলন করে। আর আমাদের দেশে 2 ধরনের নোট বিদ্যমান আছে, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। দেখো, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট কোনগুলো? যেগুলো সরকারের সরকার যেগুলো ছাপায়, অর্থাৎ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে এই সরকারি নোটগুলো ইস্যু করা হয়। বাংলাদেশের 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট হচ্ছে সরকারি নোট। আর যে 5 টাকার উপরে যে নোটগুলো আছে সেই নোটগুলো হচ্ছে ব্যাংক নোট। এখন এই যে 10 টাকা, 20 টাকা, তারপরে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই নোটগুলোকে আমরা বলি কি? এগুলো নোট হচ্ছে আমাদের ব্যাংক নোট, কারণ এগুলো ব্যাংক ইস্যু করে, ব্যাংক ছাপায়। আর সরকারি নোট হচ্ছে 1, 2 এবং 5 টাকা। এখন যে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাপায় এগুলোকে আমরা একটা বিল অফ এক্সচেঞ্জ বলি, কারণ আমাদের প্রকৃতপক্ষে এই সরকারি নোটটাই হচ্ছে আসল নোট। অর্থাৎ এরপরে দেখা যাচ্ছে সরকারি নোটগুলো ছোটো ছোটো হওয়ার কারণে বিনিময় করতে আমাদের অনেক ক্যারি করতে বা বিনিময় করতে অনেক সমস্যা হয়, তাই এর পরিবর্তে বাংলাদেশ ব্যাংক বড় নোট ছাপায়। অর্থাৎ সরকার যে পরিমাণ সরকারি নোট ছাপায় সমপরিমাণ নোট এই কেন্দ্রীয় ব্যাংক ছাপাইতে পারে। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাজারে যতগুলো
অর্থাৎ 5 টাকার উপরে যতগুলো টাকার নোট আছে সমপরিমাণ 1 টাকা 2 টাকা এবং 5 টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে জমা আছে। বাংলাদেশ ব্যাংক সরকারের কাছ থেকে এই সরকারি নোটগুলো পাওয়ার পর ওইগুলো তাদের ভল্টে সংরক্ষণ করে সমপরিমাণ এই বড় নোটগুলো যেমন 10, 20, 50, 100, 200 বা 500, 1000 টাকার নোটগুলো ছাপাতে পারে। তাই বলা আছে যদি মার্কেটে আমাদের দেশে যতগুলো এই 10, 20, 100, 200, 50, তারপরে 10 টাকা, 20 টাকা, তারপরে এরপরে আছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এরপরে 1000 টাকা, এই নোটগুলো আমাদের বাজারে যে পরিমাণ টাকা আছে সম পরিমাণ টাকাই কিন্তু 1 এবং 2 ও 5 টাকার নোট আমাদের ব্যাংকের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। যদি বাজারে সমস্ত এই নোটগুলো এক পাশে জমা রাখা হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সমপরিমাণ এই 1, 2 এবং 5 টাকার নোট আছে, তাই এগুলোকে বিল অফ এক্সচেঞ্জ বলা হয়। তাহলে এটি নিয়ে আমরা একটু কথা বললাম। 2 ধরনের নোট আছে, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে ছাপানো হয় সরকারি নোট এবং এখানে এই সরকারি নোটের উপরে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। আর ব্যাংক নোট, এই ব্যাংক নোট ছাপায় বাংলাদেশ ব্যাংক, ওই ব্যাংক নোটে স্বাক্ষর থাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে বলা হয় গভর্নর। তাহলে এই নোট ও মুদ্রা প্রচলনের পর আমাদের আসে মুদ্রা মান সংরক্ষণ। যে মুদ্রাগুলো ছাপানো হবে সেই মুদ্রাগুলোর মান বাজারে সঠিকভাবে রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের, যাতে বাজারে এই নোট এবং মুদ্রার মান স্থিতিশীল থাকে, কাম্য স্তরে থাকে, জনগণ স্বাভাবিকভাবে এই মুদ্রার ব্যবহার করতে পারে। হঠাৎ করে যাতে মুদ্রার মান বৃদ্ধি বা হ্রাস না পায়, এটা একটা কাম্য স্তরে রাখা, এটাও কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তাই বলা হয় যে মুদ্রা মান সংরক্ষণ। 3 নম্বর আছে সরকারের ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে বলা হয়, কারণ সরকারের ব্যাংক বলতে বলে যে সরকারের এই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকারের যত হিসাব নিকাশ যা আছে, ঋণ আদায় বা মানে সরকারের দায় পরিশোধ বা অর্থ আদায়, বিভিন্ন পরামর্শ বাস্তবায়নের পরে তার বিভিন্ন নীতি বা এগুলো বাস্তবায়ন করে। তাই এই সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মানে সরকারের ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে, কারণ সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারের যাবতীয় আর্থিক কার্যাবলী সম্পাদন করে, তাই কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়। এরপরে 4 নম্বরে আছে দেখো অর্থ বাজারের নিয়ন্ত্রক। অর্থ বাজার কাকে বলে? আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বা অর্থ বাজার নিয়ে আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম পত্রের 2য় অধ্যায়, যে সকল বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় মুদ্রা বাজার। এই মুদ্রা বাজার আর একটা আছে পুঁজি বাজারে, 2টা মিলেই হয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটই হচ্ছে অর্থ বাজার, আর অর্থ বাজার অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেটকে নিয়ন্ত্রণ করে, এর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। তা দেখা যাচ্ছে যে সরকারের যতগুলো আর্থিক লেনদেন বা আর্থিক নিয়ম বা আর্থিক নীতি, যে বাজার যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বলি, যে সকল বাজারে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। ওই মার্কেটটাকে নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, অন্যান্য ব্যাংকের অভিভাবক, বিশেষ করে অন্যান্য ব্যাংক বলতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রক এবং ব্যাংকার হিসেবে কাজ করে। এটাও একটা কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধি, সে ওই পর্যন্ত কাজ করতে পারবে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দান করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ আওতা। এরপরে আসো যে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। এরপরে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক হিসেবেও কাজ করবে, যে বৈদেশিক মুদ্রার সাথে বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার মান বা এর এক্সচেঞ্জ বা বিনিময় এগুলোকে কাম্য স্তরে রাখা, এইগুলোর নিয়েও এই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, তাই এটাও তার আওতার মধ্যে পড়ে। এরপরে আসে সর্বশেষ আছে শীর্ষে ঋণের শেষ আশ্রয়স্থল।
ঋণের শেষ আশ্রয়স্থল বলতে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ধরনের বিশেষ কোনো মুহূর্তে যদি বা কোনো সময় আর্থিক সংকটে পড়ে, তখন সে অন্যান্য বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ দাবি করে বা টাকা ধার চায়। এইরকম অবস্থায় যখন সে বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো জায়গায় ঋণ না পায় বা কোনো অর্থ না পায়, সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সে টাকা দাবি করে বা ঋণ চায়। যে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার ঋণ প্রদান করে। তাই সর্বশেষেই কিন্তু বলা হচ্ছে যে শেষ একদম একটা বাণিজ্যিক ব্যাংক যদি কখনো আর্থিক সংকটে পড়ে, সে কোথাও যদি ঋণ না পায় বা আর্থিক সংকটটা মেটাতে না পারে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসলে কেন্দ্রীয় ব্যাংক তাকে এই তাদের তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ দিবে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।